আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম স্যার, ভালো। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওকে, সবাই ক্লাসে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই, রাইট? মোটামুটি অনেকেই জয়েন করেছি। আমাদের লাস্টে গিগ পাবলিশ হয়েছিল কার জন্য? লাস্ট ডেতে গিগ পাবলিশ করেছিলাম কার? নাই? জি আছি স্যার। সম্রাট ভাইয়ের গিগ পাবলিশ করেছেন সম্রাট। হ্যাঁ, তো রেসপন্স করছি না কেন? স্যার মাউস অটোমেটিক কাজ করছে না স্যার, এই কারণে এই মাইক্রোফোন অন করব, মাউস কাজ করছে না? ওয়ারলেস মাউস স্যার হঠাৎ করে কাজ করছে না। ওকে, জি, স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। পারমিশন লাগবে তো? মেনশন দেওয়া আছে। কোথায় যাবো স্যার? 1 মিনিট। ওকে, রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেন। করেছি। ওকে, সো আসেন আমরা হচ্ছে পুরো বিষয়টা একটু ওভারভিউ করব। আমাদের ফাইবারে গিগ পাবলিশ করার পরে কি কি জিনিস আমাদের ফোকাস করতে হবে বা দেখতে হবে। আমরা প্রথমে যদি প্রোফাইলটাতে ক্লিক করি, হয়ে গেল। প্রোফাইলটা যদি আমরা ক্লিক করি, আমরা যখন fiverr.com এ যাব, ধরেন কথার কথা আমরা fiverr.com একটু ঢুকি, www.fiverr.com, তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে সেলার প্রোফাইলে যখন আমি থাকবো তখন আমি কোনো সার্ভিস দেখতে পারবো না, কারণ আমি এখন বায়ার হিসাবে নাই। আমি কোনো বায়ার হিসাবে কি এই জায়গাটাতে নাই। বায়ার হিসাবে যেতে হলে যে সুইচ টু বাইং নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যখন আমি সুইচ টু বাইং এ যাব তার মানে আমি কিনতে চাচ্ছি। কিনতে চাচ্ছি মানে আমি একজন বায়ার। আমি অন্যের কোনো সার্ভিস কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবো, কাউকে অর্ডার দিতে চাইলে অর্ডার দিতে পারবো। ওকে, কাউকে অর্ডার দিতে চাইলে এখানে অর্ডারটা দিতে পারবো। আর আমি যখন সার্ভিস প্রোভাইড করব তখন আমি কি করব? সুইচ টু সেলিং নামে যে অপশনটা আছে, আমরা এখানে গেলে তখন আমরা সেলার হয়ে গেলাম। তখন আমরা কি হয়ে যাব? সেলার হয়ে যাব, যে কিনা হচ্ছে সার্ভিস কি করবে, যে কিনা হচ্ছে সার্ভিস গুলো এখানে প্রোভাইড করতে পারবে বা করবে। তাহলে একটা হচ্ছে গিয়া বায়ার হিসেবে আমরা থাকতে পারি, একটা হচ্ছে আমরা সেলার হিসেবেও থাকতে পারি। এখানে দুইটা ভাবে কি করা যায়, থাকা যায়। ওকে, তো আমি এখানে বায়ার হিসেবে বা সেলার হিসেবে কি করতে পারি, থাকতে পারি। তো এটা গেল একটা বিষয়। তো আমরা এই জায়গায় আসার পর কি কি দেখতে পাই আমাদের এই প্রোফাইলের মধ্যে, একটা সেলার প্রোফাইলের মধ্যে আমরা কি কি দেখতে পাই? একটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমি ড্যাশবোর্ডেই আসি এখন এই মুহূর্তে। আবার আমি যদি প্রোফাইলে ক্লিক করি তখন আমাদেরকে নিয়ে যাবে কোথায়? প্রোফাইলে নিয়ে যাবে। এখানে যদি আমি প্রোফাইলে ক্লিক করি তখন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে প্রোফাইলে। তো আমরা ড্যাশবোর্ড থেকেই কন্টিনিউ করি, পরে প্রোফাইলে আমরা আবার যাবো। যেহেতু আমরা ড্যাশবোর্ডে আছে এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের প্রোফাইলের ছবি, নাম, ইউজার নেম। ভিউ প্রোফাইলে ক্লিক করে তখন আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। লেভেল ওভারভিউ, এই লেভেল ওভারভিউটা আবার কি? এই লেভেল ওভারভিউটা হচ্ছে আপনার যে লেভেলটা পজিশন চেঞ্জ হবে তার ডিটেলসটা এখানে। যেমন মাই লেভেল, আপনার লেভেল কি এখন নিউ সেলার। রিকোয়ারমেন্ট ফিল আপ হলে আপনি হবেন লেভেল 1 সেলার।
আবার রিকোয়ারমেন্ট ফিল আপ হলে লেভেল 2 সেলার, এরপর টপ রেটেড, এভাবে করে লেভেল আপ হয়। সাকসেস স্কোর, এই সাকসেস স্কোর হচ্ছে সবকিছুর বিনিময়ে একটা সাকসেস স্কোর দেওয়া হয়। আমরা এই বিষয়গুলো একটু ওভারভিউ করব এই ভিউ প্রোগ্রেস থেকে। আমরা ভিউ প্রোগ্রেস থেকে এই লেভেলের টোটাল ওভারভিউটা বোঝার চেষ্টা করব যে কি কি কারণে কি কি জিনিস ঘটে। ওকে, তো আসেন মাই পারফরমেন্স ম্যাট্রিক্স। আপনি যে পারফরমেন্স গুলো করবেন তার ইকুয়েশন বা হিসাব নিকাশ গুলোই হচ্ছে আপনার প্রোগ্রেস ট্র্যাকার। নিউ সেলার হিসাবে আছেন, যখন রিকোয়ারমেন্ট ফিল আপ হবে লেভেল 1, রিকোয়ারমেন্ট ফিল আপ হলে লেভেল 2 এবং টপ রেটেড, যেটা আমি অলরেডি বলেছি। তো এখানে 6টা স্টেপ আছে, 1 2 3 4 5 6। এই 6টা স্টেপ মানে হচ্ছে 6টা ঠিক চিহ্ন, 1 2 3 4 5 6। ওকে, 6টা স্টেপ মানে কি 6টা টিক চিহ্ন, ঠিক আছে। এখন এই পারফরমেন্স ম্যাট্রিক্সটা আসলে অ্যাকচুয়ালি এই সাকসেস স্কোরটা রেটিং, রেসপন্স রেট, অর্ডার, ইউনিক ক্লায়েন্ট, আর্নিং এবং ক্লায়েন্টের সাথে যে আপনি কমিউনিকেশন করছেন, সে যে আপনাকে কমেন্টস করছে, রিভিউ দিচ্ছে, সেটা সহ হচ্ছে সাকসেস স্কোর। এখানে 6টা বিষয়ের বাইরেও কিন্তু আরো বিষয় থাকে যেগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ, রাইট? যেমন আপনার রেটিং এর কথা বলছে, ক্লায়েন্ট আপনাকে একটা রেটিং দিবে না, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 1 স্টার দিবে না? সে রেটিংটা হচ্ছে আপনার সাকসেস স্কোরকে হিট করবে। বলা হয়েছে এখানে সর্বোচ্চ রেটিং কত, 5। আপনার নেক্সট লেভেলে মানে লেভেল 1 হওয়ার জন্য টাচ করতে হবে 4.4, মিনিমাম 4.4 এর উপরে থাকতে হবে, নিচে থাকা যাবে না। রেসপন্স রেট 100-র মধ্যে 80% থাকতে হবে নেক্সট লেভেলে যেতে হলে। রেসপন্স রেট কি? ক্লায়েন্ট যখন আপনাদেরকে মেসেজ দিবে ওই মেসেজের রিপ্লাই আপনাকে দিতে হবে। যেমন উনি অনেকটা, ওনার দুটো মেসেজ আসছে, উনি রিপ্লাই দিয়ে দিয়েছে। ফার্স্ট মেসেজের ফার্স্ট রিপ্লাইটাকে বুঝবো আমরা, অর্থাৎ আপনাকে যে মেসেজ দিয়েছে 24 ঘন্টার ভিতরে আপনি রিপ্লাই দিয়েছেন কিনা, এটাই হচ্ছে তার রেসপন্স। আপনি যদি সময়টা দেরি করে ফেলেন, ডিলে করে ফেলেন, তাহলে সেটা লেট হিসেবে কাউন্ট করা হবে। এবং ফার্স্ট মেসেজের ফার্স্ট রিপ্লাই, আপনি একটা মেসেজ আপনার আজকে আসছে, ক্লায়েন্টটা দিয়েছে নতুন, রাইট? সো যত দ্রুত পারেন তার রেসপন্স করতে হবে। যদি আপনি অনেক দেরি করে ফেলেন, রেসপন্সটা ডাউন হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ক্লায়েন্ট মেসেজ দিবে তখন আপনি দেরি করে মেসেজের রিপ্লাই দিলেও সমস্যা নেই, কারণ সে তখন সেকেন্ড টাইম হয়ে যাবে, রাইট? ফার্স্ট টাইম ক্লায়েন্টের ক্ষেত্রে ফার্স্ট মেসেজের রেসপন্সটা কিন্তু তার রেসপন্স রেট হিসেবে কাউন্ট করবে। ওকে, তাহলে আমরা মেসেজের রিপ্লাইটা দ্রুত দেওয়ার চেষ্টা করব। আপনি কিছু না বুঝলেও অ্যাটলিস্ট হ্যালো বলেন, হাই বলেন, কিছু একটা বলতে হবে। কথাটাকে বলছি, কিছু একটা বলতে হবে, রাইট? এটা গেল আমাদের রেসপন্স রেট। অর্ডার, আপনাকে কমপক্ষে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে লেভেল 1 হতে হলে। ওই 5টা অর্ডারের মধ্যে অবশ্যই আপনার ক্লায়েন্ট ইউনিক হতে হবে 3 জন। একজন ব্যক্তি 5টা অর্ডার দিলেই হবে না, 3জন ব্যক্তির 3টা অর্ডার দিতে হবে লিস্ট। আরো 2টা অর্ডার থাকতে হবে, মানে একজন ব্যক্তি একবার দুবার দিতে পারবে। আর্নিং, আপনাকে কমপক্ষে $400 আয় করতে হবে। এই সবগুলো যখন হবে তখন সাকসেস স্কোর তা দেখতে পাবেন। এবং সাকসেস স্কোর হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকারের মাধ্যমে সাকসেস স্কোরটা আসে। এগুলোর বাইরেও ওই যে বললাম, আপনি ক্লায়েন্টের সাথে আপনার গিগের রিভিউ কেমন হয়েছে, আপনার অর্ডারটা ডিক্লাইন হয়ে গেছে কিনা, ডেলিভারি ক্যান্সেল হয়েছে কিনা, এগুলো কিন্তু আছে, যেটা এটার মধ্যে নাই। এটাকে বুঝছি। এই যে সাকসেস স্কোর দেখাচ্ছে, সাকসেস স্কোরটা কি? এই জায়গায় আমাকে নেক্সট লেভেলের মধ্যে 10-এর মধ্যে আমাকে কমপক্ষে 5 পাইতে হবে যদি আমি এটাকে ফিল আপ করতে চাই। এখানে একটা জিনিস লেখা আছে, পড়েন কি বলছে। দিস ম্যাট্রিক্স অ্যানালাইজ ইচ অফ ইয়োর গিগ ইন কি এরিয়া রিলেটেড টু দ্য অর্ডার প্রসেস অ্যান্ড ইয়োর রিলেশনশিপ উইথ ক্লায়েন্ট রিলেটিভ টু আদার্স ফ্রিল্যান্সার। ওভারঅল সাকসেস স্কোর কনসিডার ইয়োর ইন্ডিভিজুয়াল গিগ স্কোর উইথ মোর ওয়েট গিভেন টু গিগ উইথ মোর অর্ডার্স। অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল গিগের স্কোর হচ্ছে আপনার সাকসেস স্কোর। মানে একটা সাকসেস স্কোর বেশি একটা কম, বিষয়টা এরকম না, সবগুলো মিলেই কি একটা সাকসেস স্কোর ধরা হয়। এই যেখানে আপনি অর্ডার কি পাচ্ছেন, ক্লায়েন্টের সাথে আপনার রিলেশন কেমন, ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ রিভিউ দিল কিনা, এগুলো কিন্তু এর মধ্যে আছে। কথাটা কি বুঝছেন? এবং এখানে একটা কথা বলা আছে, দেখেন, ইচ গিগ হিস্টোরি ইজ এক্সামিনড টু ডিটারমাইন ইজ ইন্ডিভিজুয়াল স্কোর। এক্সপান্ড ইচ গিগ টু সি হুইচ কি এরিয়া হ্যাভ দ্য মোস্ট ইম্প্যাক্ট। আপনার যখন গিগ আরো থাকবে তখন কোন গিগের ইম্প্যাক্ট কেমন আসছে, সেই ইম্প্যাক্ট গুলো তখন আমরা কি করতে পারবো, দেখতে পাবো, রাইট? এই সাকসেস স্কোর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার সব কিছু ফিল আপ করা আছে, সব, বাট সাকসেস স্কোরটা রিকোয়ারমেন্ট ফিল আপ করে নাই। আমি এমনও দেখেছি যাদের টপ রেটেড হয়ে গেছে, টপ রেটেড যে রিকোয়ারমেন্ট সব ফিল আপ হয়ে গেছে, শুধু সাকসেস স্কোরটা নাই।
কেন? হয়তো সে মেসেজে রিপ্লাই দেয়নি, যার কারণে সাকসেস কমে গেছে, তার কারণে সে টপ রেটেড নাই। এমন অনেক অ্যাকাউন্ট আছে। টপ রেটেডের যে রিকোয়ারমেন্ট আছে, যেমন $10,000 আয় করতে হবে আছে, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 20টা, তার বেশি আছে, 40টা অর্ডার কমপ্লিট করতে হবে, 400 অর্ডারের বেশি কমপ্লিট করে ফেলছে, ওকে, রেটিং পাইতে হবে 4.7, সে তার 5 আছে, রেসপন্স রেট 90% থাকতে হবে, সেটাও আছে, বাট সাকসেস স্কোরটা তার নাই। এই সাকসেস স্কোর না থাকার কারণে কি হয়েছে জানেন? সে টপ রেটেড না, সে লেভেল 1 না, সে কিছুই নেই। কারণ কারণ লেভেল 1 হওয়ার জন্য সাকসেস স্কোর থাকতে হবে মিনিমাম 5, আর সবগুলো তো থাকতে হবেই। তাহলে যার 5 নাই, তাহলে সে কি টপ রেটেড হইতে পারবে? সে লেভেল 1ও নাই, একদম নিউ সেলারের মতো তার অ্যাকাউন্ট হয়ে গেছে। বুঝা গেল? তাহলে এই সাকসেস স্কোর, এই ম্যাট্রিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইবারের ক্ষেত্রে। তাহলে আমাদের লেভেল 1 হওয়ার জন্য এই রিকোয়ারমেন্ট, কি কি রিকোয়ারমেন্ট আছে? সাকসেস স্কোর 5 হতে হবে, রেটিং 4.4 হতে হবে মিনিমাম, রেসপন্স রেট 80% হতে হবে, 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, ইউনিক ক্লায়েন্ট হতে হবে 3টা, $400 আয় করতে হবে। লেভেল 2 হওয়ার জন্য কি কি করতে হবে? সাকসেস স্কোর 7 থাকতে হবে কমপক্ষে, রেটিং হতে হবে 4.6, রেসপন্স রেট হতে হবে 90%, অর্ডার কমপ্লিট করতে হবে 20টা, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 10টা, আর আর্নিং করতে হবে মাত্র $2,000। আর টপ রেটেড হওয়ার জন্য কি করতে হবে? স্কোর 9, 4.7, রেসপন্স রেট 90%, অর্ডার কমপ্লিট করতে হবে 40টা, ইউনিক ক্লায়েন্ট হতে হবে 20টা, আর মাত্র $10,000 আয় করতে হবে। এই রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারলে কি হয়ে যাবে? ডান। বোঝা গেল? এবার আসেন, হোয়াট ইউ গেট অ্যাজ এ ফ্রিল্যান্সার। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি কি পাচ্ছেন? আপনি একটা ইন্ট্রো ভিডিও বানাতে পারবেন, আমরা ইন্ট্রো ভিডিও নিয়ে একটু পরে আলোচনা করবো, এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা একটা ইন্ট্রো ভিডিও দিতে পারবো, পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবো, মাইলস্টোন দিতে পারবো। মাইলস্টোন বলতে কি বোঝায়? ক্লায়েন্টকে ভেঙে ভেঙে কাজ করে ভেঙে ভেঙে পেমেন্ট দাও, এটাকে কি বলা হয়? মাইলস্টোন বলা হয়। কতটা কি বুঝছি? মাইলস্টোনটা কি? ক্লায়েন্টকে ভেঙে ভেঙে পেমেন্ট করা বা ভেঙে ভেঙে করে পেমেন্ট দেওয়াকে আমরা মাইলস্টোন বুঝাই বা মাইলস্টোন বলে থাকি। ওকে, সেট, এখানে ধরেন একটা ক্লায়েন্ট আপনার কাজ দিছে 3 মাসের একটা কাজ, 3 মাসের কাজটা আপনি আস্তে 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 করে করে দিবেন, এটাকে বোঝানো হয়। কতটা কি বুঝছি? 3 মাসে কি কি কাজ করে দিবেন, কিভাবে করে দিবেন, সেইটাকে বোঝানো হয়। 4 অ্যাক্টিভ গিগস, আপনার 4টা কি অ্যাক্টিভ গিগ গিগ আপনি রাখতে পারবেন। আগে আমরা 7টা গিগ দিতে পারতাম, এখন 4টা গিগ দিতে পারবো। টিম অ্যাকাউন্ট, এই টিম অ্যাকাউন্ট আমরা সেট আপ চাইলে টিম অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। জয়েন সেলার প্লাস স্ট্যান্ডার্ড, আমরা সেলার প্লাসে জয়েন করতে পারবো। লার্নমোরে গিয়ে আরো জিনিস পড়াশোনা করে আমরা সেই জায়গাতে জয়েন করতে পারবো, যেখানে আমরা আরো কিছু ফ্যাসিলিটিস পাবো। ভিটেড প্রো, যারা হচ্ছে প্রফেশনাল, তাদের হচ্ছে এটা পায়, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আগে অ্যাপ্লাই করতে হয়, তারা দেখবে, তখন আপনার প্রোফাইলের মধ্যে একটা ব্যাজ দিবে যে আপনি কি একজন প্রফেশনাল, এই সেক্টরের মধ্যে, এই কাজের মধ্যে আপনি প্রফেশনাল, তখন এরকম একটা ব্যাজ, এবং অনেকের আইডির মধ্যে এরকম একটা ব্যাজ আছে, এবং এদেরটা র্যাঙ্কে থাকে। কিন্তু ক্লায়েন্টরা যখন এই সাইটে ঢোকে, তখন তাদেরটা কিন্তু র্যাঙ্কে থাকে বিকজ অফ প্রফেশনাল। প্রফেশনালের জন্য রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে। সাবস্ক্রিপশন, আপনি চাইলে সাবস্ক্রিপশন নিতে পারেন, বিভিন্ন অফার আছে ওদের, সেগুলো নিতে পারেন। এতে আপনার ইনকামও কি করবে, বেড়ে যাওয়ার চান্স থাকবে। লেভেল 1 সেলার হলে এটা আপনি পাবেন, লেভেল 1 না হলে আপনি এই সার্ভিসটা পাবেন না। ফাইবার অ্যাড, ফাইবার অ্যাড বলতে কি বোঝায়? আমাদের যে গিগ আছে না, ওই গিগ গুলো আমরা অ্যাড চালাতে পারবো, পেড মার্কেটিং করতে পারবো, ক্লায়েন্টের সামনে পৌঁছাবে, বেশি বেশি অর্ডার পাওয়া যাবে। বাট লেভেল 1 না হলে সেটা আমরা পারবো না। এআই ক্রিয়েশন মডেল ইউজ করতে পারবো যদি আমাদের লেভেল 2 সেলার হয়, নাহলে আমরা এটা পাবো না। পার্সোনাল অ্যাসিস্ট্যান্স ইউজ করতে পারবো লেভেল 2 সেলার হলে, যেখানে আমাদের শিডিউল চেক করা, চ্যাট ইউজ করা। আমি আমার ফাইবার থেকে পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারবো লেভেল 2 হলে। লেভেল 2 হলে জয়েন সেলার প্লাস প্রিমিয়াম, আমি আমার সেলার প্লাস প্রিমিয়াম অ্যাকাউন্ট কি করতে পারবো, জয়েন করতে পারবো এটার মাধ্যমে। কনসালটেশন, আমি কনসালটেশন কি করতে পারবো, নিতে পারবো লেভেল 2 সেলার হলে। টপ ক্লায়েন্টদের সাথে কি করতে পারবো, আমি আমার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে পারবো, আমি টপ ক্লায়েন্ট গুলোর কাছে আমার গিগগুলো পৌঁছাবে লেভেল 2 সেলার হলে। আর্লি পে আউট, আমি দ্রুত পে আউট করতে পারবো যদি টপ রেটেড হই। ওকে, পে আউটের পিরিয়ডটা কমে যাবে, এবং আমার পেমেন্টটা 7 দিনের মধ্যে ক্লিয়ারেন্স চলে আসবে। ফাইবার থেকে পেমেন্ট ক্লিয়ার হতে 14 দিন সময় লাগে, সেটা দ্রুত ক্লিয়ার হয়ে যাবে এবং আমি দ্রুত পেমেন্টটা উঠাইতে পারবো। আবার টপ রেটেড হলে প্রায়োরিটি সাপোর্টটাও পাবো, আমি যখন ফাইবার সাপোর্টে মেসেজ দিব, আমাকে দ্রুত কি করা হবে, রিপ্লাই দেওয়া হবে।
কথাটাকে বুঝছি, দ্রুত রিপ্লাইটা তখন দেওয়া হবে। ওকে, এবার আসেন টিপস ফর সাকসেস। এগুলা বাসায় বসে বসে, এখানে এফএকিউ আছে, কিছু টিপস আছে, এগুলো বাসায় বসে বসে অবসর সময় পড়ে নিন, কিছু ব্লগ আছে। ওকে, তাহলে আমরা সেলার লেভেলটা কি জানলাম, এই লেভেল ওভারভিউটা কি আমরা জেনে গেলাম। আর কি কি আছে এখানে, আমাদের আর্নিং কত হয়েছে সেটা দেখতে পাবো, ইনবক্সে মেসেজ আসবে সেটা দেখতে পাবো। এই মেসেজগুলো কিন্তু আমাদের কাছে আসছে। যেমন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের অনেকেরই অ্যাকাউন্ট পাবলিশ করার পরে মনে করেন কি বায়ের মনে মেসেজ দিয়ে ফেলছে। ফাইবারে প্রচুর স্ক্যামিং আছে, প্রচুর বলার মতো না। ঠিক আছে, এই স্ক্যামিং থেকে আপনাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমি কয়েকটা স্ক্যামিং মানে দেখাই দিচ্ছি। যেমন দেখেন, একজন ব্যক্তি লিখছে, এই ব্যক্তিটা, এই ব্যক্তি অ্যাকাউন্ট খুলছি হচ্ছে, আপনিও খুলছেন, সেও একটা অ্যাকাউন্ট খুলছে, ফেক অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখেন সে বলতেছে আপনাকে সেটা অর্ডার দিবে, রাইট? এই যে লিখছে, আই উইশ টু সাবমিট এ রিকোয়েস্ট ফর ইওর অ্যাসিস্ট্যান্স, বাট আই এম এক্সপেরিয়েন্স ডিফিকাল্ট, ভেরিফাই হোয়াট আই নিড টু ইনপুট, আই উইল অ্যাড ইন দ্য অর্ডার ডিটেলস। জীবনেও কখনো এখানে এই ধরনের যদি কেউ মেসেজ দেখে, তাহলে বুঝবেন সেটা একটা ফেক কাস্টমার। এন্টার দ্য সেলার ইমেল অ্যাড্রেস, আপনার সেলার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার প্রশ্নই ওঠে না, আপনার কোনো ইমেল অ্যাড্রেস দিতেই হবে না এখানে। ওকে, মানে সে বুঝাচ্ছে যে আমি তোমাকে অর্ডার দিব, অর্ডার দেওয়ার জন্য এটা দিতে হবে, এটা একটা ফেক। কথা কি বুঝছি? এটা কি এক ধরনের একটা স্ক্যাম। আপনার কোন একটা মেইল সে হ্যাক করতে চাচ্ছে বা ক্র্যাক করতে চাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এই ধরনের কোনো মেইল ইউজ করব না। এই মেইল দেওয়ার পরে সে, আপনি যদি মেইল দিয়েও ফেলেন, সে বলবে কি এবার এই জিনিসটা চাচ্ছে, এই অপশনটা চাচ্ছে। কথাটা কি বুঝছি? তো আমরা এই ধরনের কোনো ফাঁদে যেন আমাদের পা না পড়ে, সাবধান। এটা গেলো আমাদের কি, একটা ইনবক্সের মেসেজ আসলে এই টাইপের মেসেজ একটা আসে। তারপর হচ্ছে দ্বিতীয়টাতে যাই, সেম কিনা দেখি। এখানে দেখেন সেম একটা মেসেজ, ফাইবার কি করছে, ওরা সাইজ করে দিছে, দেখছেন, নো লঙ্গার বি কন্টাক্ট, ও কোনো কন্টাক্টই করতে পারবে না। এগুলো সব কিন্তু স্ক্যাম। এই টাইপের জিনিস, আবার কিউআর কোড আসবে, বলবে অ্যাকাউন্ট ভেরিফাই করো। আপনাদের মেসেজ এগুলো কোনো কিছু আসবেই না, আপনাদের আসলে মেইলে আসবে। ফাইবার থেকে কোনো কিছু আসলে, ফাইবার সাপোর্ট থেকে আসলে মেইলে আসবে। ফাইবার লোগো ব্যবহার করে অনেক স্ক্যাম কিন্তু হয়। আপনারা যেটা করবেন, যখনই কোনো কেউ মেসেজ দিবে, এই ইউজার নেমে এখানে মেসেজে ঢুকলে উনি কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে দেখা যায়, কোন দেশ থেকে আছে সেটাও দেখা যায়। যদি দেখেন যে রিসেন্ট শুরু করছে, তাহলে স্ক্যাম হতে পারে, চান্স আছে। পুরনো হলে তার প্রোফাইলের মধ্যে ঢুকে দেখবেন তার প্রোফাইলের মধ্যে কোনো রিভিউ আছে কিনা। সে যদি ভালো ক্লায়েন্ট হয় তাহলে প্রোফাইলে রিভিউ থাকবে। আর স্ক্যামিং হলে, স্ক্যামার হলে বিভিন্ন দেশের হতে পারে, এর আইপি অ্যাড্রেস ইউজ করে বিভিন্ন জায়গার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ধরনের স্ক্যামিং। ওকে, সেই ধরনের স্ক্যাম থেকে সাবধান। আর এগুলো মানে হচ্ছে বাইরে আপনাকে মেসেজ দেয় নাই, এগুলো স্ক্যাম। ওকে, আর মেসেজ আসলে এরকম লাল একটা বাটন হয়ে থাকবে, যেমন নোটিফিকেশন আসছে, ওনার নোটিফিকেশন এখানে লাল বাটন হয়ে আছে, নোটিফিকেশন উনি পরে নাই, পরে ফেললে লাল বাটনটা চলে গেল। আপনাদের মেসেজে লাল বাটন আসা মানে হচ্ছে পরে ফেলবেন, মেসেজ ঝুলাই রাখবেন না। ঠিক আছে, তাহলে আমাদের ড্যাশবোর্ডে কি আছে আমাদের জানা শেষ। এবার আসেন মাই বিজনেস। মাই বিজনেস এর মধ্যে আমরা চলে যাব হচ্ছে কোথায়, মাই গিগ, রাইট? আমরা আমাদের গিগ সেকশনে যাব। আগে গিগের মধ্যে কি কি জিনিস দেখতে পাই, আপনার প্রোফাইলে, সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল পাইছেন কি পান নাই, তা বোঝা যাবে এখান থেকে। ওই যে বলছিলাম গত ক্লাসে, গিগ পাবলিশ করার মধ্যে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল দিবে কি দিবে না এটা বোঝা যায়, মনে আছে? এটা কিন্তু সেইটা, অর্থাৎ উনি গিগটা পাবলিশ করেছে যে অ্যাক্টিভ আছে, ইমপ্রেশন দেখা যাচ্ছে, উনি 37টা ইমপ্রেশন পাইছে, একটা ক্লিক আসছে। অ্যাক্টিভ না থাকলে এই ইমপ্রেশন কিন্তু বাড়বে না, ওনার অ্যাক্টিভ থাকতে হবে। উনি চাইলে এই গিগটাকে এখন এখান থেকে এডিট করতে পারবে, পজ করতে পারবে, শেয়ার করতে পারবে, ডিলিট করতে পারবে, দেখতে পারবে, রাইট? যদি কোনো ইস্যু থাকতো, কোনো রিকোয়েস্ট উনি করতো, রিকোয়েস্ট মডিফিকেশন করে দেখাতো, অথবা পেন্ডিং থাকলে পেন্ডিং অ্যাপ্রুভালে থাকতো যে ওনার গিগটা এখনো অ্যাপ্রুভাল দেয়নি, পেন্ডিং আছে। গিগ যদি সেভ করে রাখে তাহলে ড্রাফটে দেখাবে। ফাইবার থেকে যদি গিগ ডিনাই করে দেয় তাহলে ডিনাই করে দেখাবে। কথা কি বুঝছি? আর আপনি গিগটাকে পজ করে রাখলে সেটা পজ হয়ে থাকবে, সেটা কাস্টমারের কাছে পৌঁছাবে, কেউ অর্ডার দিতে পারবে না। আপনারা দেখবেন গিগ পাবলিশ করার পর সেটা অ্যাক্টিভেট করে দেখায় কিনা, এক। দুই, ইমপ্রেশন আসে কিনা। যদি এগুলো না দেখেন তাহলে বুঝবেন উপরে লেখা থাকবে যে আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল নাই।
মানে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না, যাদের সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল দেয় নাই বা দিবে না, তারা কখনোই গিগ পাবলিশ করতে পারবে না, তারা বায়ার অ্যাকাউন্ট হিসেবে থাকবে। তাহলে আপনার অপশন কি? অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এনআইডি দিয়ে, সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল পাবেন, অথবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন একটা অ্যাকাউন্ট আরে ক্রিয়েট বাপ। করাটাই উত্তম। সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল কেন পাবেন না, কেন দেয় না? প্রথমত, আপনার গিগের যে পিকচার ব্যবহার করছেন সেটা যদি কপিরাইট এর মধ্যে পড়ে যায়, কারোর সাথে মিলে যায়, গিগের ইমেজ বা কোয়ালিটি কম হয়, প্রোফাইলে যে পিকচার দিবেন সেটার কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি যে গিগ রিসার্চ করেছেন তার ডেসক্রিপশন কারোর সাথে যদি মিলে যায়, মানে কপি করেন, এগুলো হচ্ছে বড় বড় রিজন সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল না পাওয়ার। সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল না পেলে সবকিছু নতুন করে করতে হবে। আপনার ইউজার নেমটা আপনি মানে নামটা সেম রাখতে পারেন, আর বাকি সব চেঞ্জ করতে হবে। আপনি যে নামে অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা থাকবে, আর বাকি সব ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর হচ্ছে এই যে ব্রাউজার, ইন্টারনেট, A to Z সবকিছু নতুন করে করবেন। কেন? ওরা যদি আবার বুঝতে পারে আপনার সেলার প্রোফাইল আবার অ্যাপ্রুভাল দিবেন, মনে থাকবে, গ্রামাটিক্যাল যেন ভুল না থাকে। এগুলোর কারণে সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল পাওয়া যায় না। ওকে, সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল না পেলে করণীয় কি? সবকিছু নতুন করে করতে হবে। ধরেন আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেনই নাই, নতুন ডিভাইস, নতুন ডিভাইস না থাকলে নতুন ব্রাউজার ইউজ করবেন, নতুন অন্য একটা ব্রাউজার ইউজ করবেন। ইন্টারনেট যেটা আগে ইউজ করছেন সেটা করা যাবে না, অন্য ইন্টারনেট ইউজ করবেন। অ্যাকাউন্ট পাবলিশ করার পর, গিগ পাবলিশ হওয়ার পর, সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল পাওয়ার পরে, এবার আপনি আগের ডিভাইসে আগের ইন্টারনেট দিয়ে লগ ইন করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের মাই বিজনেস আমরা দেখলাম গিগ। এবার গিগে ক্লিক করলে নিচের দিকে নামলে ওই গিগের পারফরমেন্স দেখতে পাবেন, আপনি কি পরিমাণ অ্যাক্টিভ ছিলেন কি নাই সেটা এখান থেকে বোঝা যায়, রাইট? তাহলে ওনার গিগটা মাত্র 2-1 দিন হয়েছে, বেশি দিন তো হয় নাই। সো ওনার অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি। নতুন করে একটা গিগ পাবলিশ করতে চাইলে এই যে ক্রিয়েট এ নিউ গিগ আছে, এখান থেকে আরো একটা গিগ পাবলিশ করতে পারবেন। আমরা যারা একটা গিগ পাবলিশ করব তারা অবশ্যই আরো 3টা গিগ পাবলিশ করে ফেলবো আস্তে আস্তে। কারণ আপনি একটা গিগের জন্য সারাদিন বসে থাকবেন, 4টার জন্য তো সারাদিন বসে থাকবেন, রাইট? একটা গিগের যদি চান্স থাকে তাহলে বাকি গিগের কি অর্ডার পাওয়ার চান্স থাকতে পারে না? এই জন্য অবশ্যই কি করতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, 4টা গিগই পাবলিশ করতে হবে, দ্রুত অর্ডার পাওয়ার চান্স তৈরি হবে তখন। যখন আপনি অর্ডার পাবেন সেটা আপনি অর্ডার সেকশনে দেখতে পাবেন। কি কি দেখতে পাবেন এখানে? আপনি প্রায়োরিটি বলতে কি বুঝে আপনার? আপনি অনেকগুলো অর্ডার পেয়েছেন, কিন্তু কোনটা সবার আগে ডেলিভারি করতে হবে সেটাই সবার আগে দেখাবে, ওটাকে বলা হচ্ছে কি প্রায়োরিটিতে। নাম্বার 1, নাম্বার 2, 3 কোনটা আগে ডেলিভারি করা লাগবে সেটা আগে দেখাবে। যেই অর্ডারটা অ্যাক্টিভ আছে সেটা অ্যাক্টিভের ঘরে দেখাবে, যে অর্ডার ডেলিভারি করতে লেট করেছেন সেটা লেটের ঘরে দেখাবে, যেটা ডেলিভারি করে দিয়েছেন সেটা ডেলিভারের ঘরে দেখাবে। ক্লায়েন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে কমপ্লিটেড দেখাবে। ক্যান্সেল যদি করে দেয় আপনি বা ক্লায়েন্ট, তাহলে ক্যান্সেলের ঘরে দেখাবে। আপনি যদি স্টার মার্ক দেন যে এই কাজটা ভালো মতো করতে হবে, আমরা স্টার মার্ক দিয়ে রাখি না, এটা স্টারের ঘরে দেখাবে। বুঝছি? এটা হচ্ছে আমাদের কি অর্ডার ম্যানেজমেন্টের এটা প্রসেস। ওকে, আমরা এখান থেকে চলে যাব আর্নিং। আর্নিং এর মধ্যে কি আছে? আপনি যে আর্নিং করেছেন তার স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাবো। কত টাকা আর্নিং করেছেন, কত টাকা খরচ করেছেন, কত টাকা উইথড্র করেছেন, আপনি কোনো অ্যাড ক্যাম্পিং করেছেন কিনা, সেই স্ট্যাটাস গুলো আমরা এই জায়গায় দেখতে পাই, তেমন কিছুই না। ওকে, এবার আমরা চলে যাব প্রোফাইলে। আমরা এখান থেকেও প্রোফাইলে যেতে পারি, ওখান থেকেও প্রোফাইলে যেতে পারি। প্রোফাইলের মধ্যে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে কি কি দেখতে পাই? আমাদের নাম, লোকেশন, এগুলো দেখতে পাই। প্রথমে আসেন, এগুলো সবে এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। প্রথমে বলা হচ্ছে কি এখানে পোর্টফোলিও অফ পাস্ট প্রজেক্ট। আপনার যে প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন তার পোর্টফোলিও এখানে দিবেন। 4টা গিগের 4টা পোর্টফোলিও তৈরি করতে হবে। যদি দ্রুত অর্ডার পেতে চান তাহলে অবশ্যই পোর্টফোলিও বানাতে হবে। কিভাবে বানাবেন, কি দিতে হবে এখানে বলে দিচ্ছি। পোর্টফোলিওর মধ্যে আমরা এখানে কি কি দেখতে পাই? আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। আমাদেরকে দিতে হবে প্রজেক্টের নাম। আপনি এটা প্রজেক্টের নাম দিবেন। আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন সেই ইন্ডাস্ট্রিটা দিবেন। আপনার প্রজেক্টের ডিউরেশন কতদিন ছিল সেটা দিবেন। ওই প্রজেক্টটা কত টাকা দিয়ে কমপ্লিট করেছেন
সেটা দিবেন। প্রজেক্টটা কবে শুরু করেছিলেন, স্টার্টেড কবে, সেটা দিবেন। প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কিছু লিখবেন এবং অ্যাটাচমেন্ট হিসাবে ওই প্রজেক্টের কোনো ফাইল, ভিডিও থাকলে, পিডিএফ থাকলে এগুলো দিবেন, এখানে আপলোড করে দিবেন। এবং বলতে পারেন স্যার আমরা এগুলো পাবো কোথায়? ওদেরকে বাড়ির কাজ করতে দিছি, সে বাড়ির কাজগুলো যদি ভালো মতো করেন, যদি বুঝাইতে পারেন এই কাজগুলো আপনি করছেন, তাইলেই হবে, আর কিছু না। রাইট? আবারও বলি, আপনি কি কাজ করেছেন সেটার নাম, কোন ইন্ডাস্ট্রির জন্য করেছেন সেই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে, এখানে সার্চ করতে হবে। তারপর প্রজেক্টের ডিউরেশন কতদিন ছিল, কতদিন কাজ করছেন, তার বাজেট কত ছিল, কবে শুরু করছিলেন, কি কি কাজ করেছেন, এখানে লেখাই আছে। ইউজ দিস স্পেস টু শেয়ার অ্যাবাউট ইউর ক্লায়েন্ট, দেয়ার গোল, এনি চ্যালেঞ্জ দ্যাট কাম আপ অ্যান্ড হাউ ইউ ডিল উইথ দেম। এই জিনিসগুলো এখানে 1400 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? দেন লিঙ্ক টু ক্যাটালগ, কন্টিনিউতে ক্লিক করে যদি আপনি কোনো ক্যাটালগ থাকে, কোনো স্ক্রিনশট, সেটা আসলে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। এটা গেল পোর্টফোলিও। 4টা গিগে 4টা পোর্টফোলিও আমরা অ্যাড করতে পারবো। ইন্ট্রো ভিডিও, ইন্ট্রো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আপনার ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে। মেক এ কানেকশন উইথ পটেনশিয়াল বায়ার ওয়াইল বিল্ডিং ক্রেডিবিলিটি অ্যান্ড গেইনিং ট্রাস্ট। এটার জন্য অবশ্যই আপনার কি করতে হবে, ইন্ট্রো ভিডিও দেওয়া উচিত। কি কি দিবেন? শো মি হাউ, আপনার নিজের সম্পর্কে আসলে বলতে হবে। ঠিক আছে? কিভাবে কি করবেন, আসেন পুরোটা আমি শেয়ার করছি। হোয়াট শুড আই টক অ্যাবাউট, আমার কি নিয়ে কথা বলা উচিত। আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন যেখানে আপনার স্কিল, আপনি কি অফার দিচ্ছেন, আপনার এক্সপিরিয়েন্স, অন্যান্য হাইলাইটিং কিছু বিষয় থাকবে এবং অবশ্যই ইংলিশে বলতে হবে। একটা স্ক্রিপ্টের মধ্যে এগুলো লিখবেন আগে, পড়ার জন্য মুখস্থ করবেন, পড়বেন। তারপরে 20 থেকে 60 সেকেন্ডে একটা ভিডিও বানাবেন এবং নর্মালি কথাটা বলবেন, যেন মনে না হয় যে দেখে দেখে বলতেছেন। এবং অবশ্যই ভিডিওর মধ্যে কোনো লোগো, ব্যাচ, সেলার, লেভেল এগুলো ইনক্লুড করা যাবে না। ওকে? দেন কি করতে হবে, হোয়াট ইকুইপমেন্ট শুড আই ইউজ, আমার কোন ধরনের ইকুইপমেন্ট ইউজ করা উচিত সেটাও বলে দেওয়া হয়েছে। রেকর্ড ইউর ভিডিও উইথ দ্য ব্যাক ক্যামেরা অফ ইউর স্মার্টফোন, অফ এনি ক্যামেরা, আপনার স্মার্টফোন অথবা অন্য কোনো ক্যামেরা ইউজ করেন যার মিনিমাম রেজুলেশন যেন এত হয়, এইচডি 1280x720। আর একটা মাইক্রোফোন ইউজ করেন যেন শব্দটা ভালো আসে। ওকে? দেন আমার কি, কোথায় রেকর্ড করা উচিত, হোয়াই শুড আই রেকর্ড। ইউ ক্যান রেকর্ড ইন এনি কোয়াইট ওয়েল লিট এরিয়া উইথ এ ক্লিন অ্যান্ড প্রেজেন্টেবল ব্যাকগ্রাউন্ড। আপনি যে কোনো একটা ভালো ব্যাকগ্রাউন্ডে সেটা ব্যবহার করতে পারেন, যেখানে আপনার ডিরেক্ট আলো পড়বে না। দিনের বেলা করবেন যেন চেহারার মধ্যে কোনো ডিরেক্ট আলো না আসে, দিনের বেলা করলে কি বাইরের আলোগুলো আমাদের কাছে আসে। রাইট? অ্যাভয়েড লাইট ফ্রম বিহাইন্ড অফ ইউর ওভারহেড, আপনার মাথার উপরে বা পিছনে আলো থাকলে সেটাকে অ্যাভয়েড করেন। এবং যেখানে নয়েজ আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করেন, যেমন রিক্সার আওয়াজ হয়, বেলের আওয়াজ হয়, বিভিন্ন শব্দ থাকে, এই শব্দগুলো যেন না হয়, ক্লিন এরিয়া যেন থাকে। হাউ টু ফ্রেম ইউর শট ফর সাকসেস, আপনার সাকসেসের জন্য এখানে আসলে কি কি করা উচিত বা দেওয়া উচিত এখানে বলা আছে সেই বিষয়গুলো। আমরা এখানে কি কি জিনিস দিতে পারবো, ইউ ইউ অ্যান্ড ইউর টিম মেম্বার মাস্ট অ্যাপিয়ার অ্যান্ড টক ইন দ্য ভিডিও। আপনি আপনার ভিডিওর মধ্যে টিম মেম্বারদেরকে নিয়ে কথা বলতে পারেন, আপনি নিজেও বলতে পারেন। ভিডিওটা অবশ্যই ল্যান্ডস্কেপ হতে হবে, এরকম হতে হবে, পোর্ট্রেট, লম্বালম্বি হওয়া যাবে না, এরকম আড়াআড়ি হতে হবে। হোয়াট শুড আই ওয়্যার, আমার কি পরা উচিত। যাদের ডিভাইস গুলো এখন পর্যন্ত আনমিউট এই ব্যাচ গুলাতে, আমার মনে হয় না যে এরা মানে কোনো মানব জাতির কাতারে পড়ে। মানব জাতির কাতারে পড়লে তাদের ডিভাইস গুলো অল টাইম কি থাকতো, মিউট থাকতো। ঠিক আছে? আর ডিভাইস গুলো যারা মিউট রাখতে পারি না বা রাখি না, তাদের আসলে কিছু বলারও নাই। কেন বলার নাই? কারণ আমি এটা বারংবার ওয়ার্নিং দেই, একটা মানুষ ক্লাসে জয়েন করার পর সে বুঝি না আমার ডিভাইসটা কি মিউট নাকি আনমিউট না কি অবস্থায় আছে। ঠিক আছে? ওকে, তারপরে আসেন, হোয়াট শুড আই ওয়্যার, আমার কি পরা উচিত। সম্রাট, আপনি যদি মাউস নিয়ে নাড়াচাড়া করেন তাহলে আমি কাজ করবো কিভাবে। হোয়াট শুড আই ওয়্যার, আমার কি পরা উচিত। স্ট্যান্ড আউট বাই ওয়ারিং এ কালার দ্যাট কন্ট্রাস্ট উইথ ইউর ব্যাকগ্রাউন্ড। অ্যাভয়েড busy print which can be distracting or looking blurry on video. কি পরা উচিত, এমন কিছু পরা উচিত না যে আপনার পিছনের জানলার পর্দা আর আপনার জামার ডিজাইন এক হয়ে গেছে। ডিফারেন্ট কালার যেন হয়, সাবজেক্ট থেকে অবজেক্টের কালার যেন ডিফারেন্ট থাকে।
এটা বোঝানো হয়েছে। এইগুলোই হচ্ছে একটা ইন্ট্রো ভিডিওর জন্য দরকার। ভিডিও রিকোয়ারমেন্ট হচ্ছে 20 থেকে 60 সেকেন্ড হতে হবে, এইচডি হতে হবে, অ্যাসপেক্ট রেশিও হতে হবে 6:9, এবং অবশ্যই সেটা 5 জিবির বেশি হওয়া যাবে না। এটা হচ্ছে কি ভিডিও রিকোয়ারমেন্ট। ভিডিওটা রেডি হওয়ার পর ওই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পর টিক চিহ্ন দিবেন, সাবমিট করবেন, ওরা একটু ওভারভিউ করবে, তারপরে এটা পাবলিশ করবে। আপনি অনেকের প্রোফাইলে গেলে এরকম ইন্ট্রো ভিডিও দেখতে পাবেন, গিগের ভিডিও না, প্রোফাইলে গেলে তাদের তো ইন্ট্রো ভিডিও আছে, সেটা দেখা যায়। বুঝছি। এবার আসেন গেট রিকমেন্ডেড, এটা আমাদের দরকার নাই। এই কিক স্টার্ট এটা আমাদের কোনো কাজে এখন পর্যন্ত আসবে না এই মুহূর্তে। আর এডুকেশন, সার্টিফিকেশন এগুলো যদি এডিট করতে পারেন, তারপর হচ্ছে কোনো ব্যাচ থাকলে অ্যাড করতে পারবে। আপনি স্কিল, আপনি যদি অন্য কোনো গিগ পাবলিশ করেন সেই স্কিলগুলো আবার পুনরায় এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে আমাদের প্রোফাইলের এটাও কি ডান। গ্রোথ মার্কেটিং এর মধ্যে আমাদের এখানে কোনো কাজ নাই। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স এর মধ্যে আমরা একটা ওভারভিউ দেখতে পারবো, আমাদের টোটাল প্রোফাইলের একটা ওভারভিউ, যে আমার গিগের পারফরমেন্স কি হয়েছে, এই সমস্ত কিছু, ডেলিভারি কি দিছি, আর্নিং কেমন হয়েছে, অর্ডার কতগুলো পাইছি, কোন মাসে কি পাইছি, কোন কোন দেশ থেকে আমার অর্ডার আসছে, সেই জিনিসগুলো আমরা এই জায়গাটাতে ওভারভিউ সেকশনে দেখতে পাই। এবং পাশাপাশি সেলার প্লাস যখন আপনি হবেন, গিগের পারফরমেন্স চেক করা, টপ কিওয়ার্ড গুলো বের করা, কিওয়ার্ড রিসার্চ করা, এগুলো আপনি করতে পারবেন সেলার প্লাস হলে। নাইলে কিন্তু এগুলো করা যাবে। তো আমাদের এগুলো এখন দরকারও নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে গিগ যারা পাবলিশ করেনি তারা গিগ পাবলিশ করব, যারা একটা পাবলিশ করেছি সেই গিগটা তো ভালো হয়নি, কারণ আপনার প্রথম গিগ ছিল, রাইট? এবার আপনি সেকেন্ড গিগ, থার্ড গিগ, ফোর্থ গিগ এত ভালো করে করবেন যেন ওই গিগের মাধ্যমে আপনি অর্ডারটা পান। প্রথম গিগে কেউ অর্ডারের আশা করবেনই না, কারণ ওটা ছিল আপনার জীবনের প্রথম গিগ। সবচেয়ে ভালো হবে না, সবচেয়ে খারাপই ওই গিগটা হয়েছে, কারণ আপনি ভালো মতো রিসার্চ করতে পারেন না, সময় পান না ক্লাসের কারণে, তাই না? সো এবার আপনার সময় নিয়ে 10-15 দিন সময় নিয়ে আস্তে আস্তে বুঝে বুঝে সুন্দর করে করেন। যারা টপ রেটেড হয়েছে তারা কিন্তু একটা গিগই হয়েছে, হাজার হাজার গিগে কিন্তু হয়নি, রাইট? তাহলে আপনার একটা গিগে যদি আপনি র্যাঙ্কে নিয়ে যেতে পারেন, সেটা দিয়ে আপনি অর্ডার পাবেন, ওটা দিয়ে আপনি টপ রেটেড হতে পারবেন। এই জন্য 4টা গিগ, একই ক্যাটাগরির উপরে 4টা গিগ পাবলিশ করতে পারেন, অথবা দুটো ক্যাটাগরির উপর 4টা গিগ। এবং এমন করা যাবে না ভিন্ন ক্যাটাগরি, রিলিভেন্সি ইম্পর্টেন্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি কেউ লিড জেনারেশন নিয়ে গিগ পাবলিশ করতে চান, সেই ইমেল মার্কেটিং নিয়ে গিগ পাবলিশ করতে পারবেন। হয় লিড জেনারেশন নিয়ে 4টা গিগ পাবলিশ করেন, ইমেল মার্কেটিং নিয়ে 4টা গিগ পাবলিশ করেন, অথবা দুটো গিগ ইমেল মার্কেটিং, দুটো গিগ লিড জেনারেশন নিয়ে পাবলিশ করেন। যারা ডিজাইন করবেন, ক্যানভা ডিজাইন, তারা শুধুমাত্র ডিজাইন নিয়ে 4টা গিগ পাবলিশ করেন। বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন আছে, সেগুলো করতে পারেন আপনি। কিন্তু ডিজাইনও করবেন আবার ফেসবুকের অ্যাডও চালাবেন, এটা করা যাবে না। যারা ফেসবুকের অ্যাড চালাবেন তারা যে কোনো অ্যাড চালাতে পারেন, ফেসবুকের অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, লিঙ্কডইন অ্যাড, অন্যান্য যে কোনো অ্যাডের উপরে অ্যাড আপনারা গিগ পাবলিশ করতে পারেন। যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে গিগ পাবলিশ করতে পারবেন 4টা। যারা ভিডিও এডিটিং করবেন তারা শুধু ভিডিও এডিটিং এর উপরে গিগ ছাড়বেন, ভিডিও এডিটিংও দিবেন, আবার ফেসবুকের পেজও ম্যানেজ করবেন। এটা কিন্তু ভিন্ন ক্যাটাগরি হয়ে যায় তখন, এমন করা যাবে না। রিলিভেন্সি মাথায় রাখতে হবে। ওকে, আপনারা শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং করতে পারেন, প্রোডাক্ট আপলোডিং কাজ করতে পারেন। রিলিভেন্ট জিনিস বুঝতে হবে। অন্যের গিগ রিসার্চ করলে দেখবেন তারা কি টাইপের গিগ দিছে। যারা টপ রেটেড হয় তারা দেখবেন একটা গিগে টপ রেটেড হয়ে গেছে, তারা আগে 3-4টা গিগ দিছিল, যে গিগটা র্যাঙ্কে চলে গেছে ওইটা রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছে। 4টা গিগ মানে যে আমি অর্ডার পেয়ে যাব, 4টা গিগ যে 4 রকমের বানাবো, একটা ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, একটা এসিও, একটা ডিজাইন, জীবন অর্ডার পাবেন না। কেন? কারণ আপনি হচ্ছেন ভ্যারাইটিস স্টোর, সব পারেন। ক্লায়েন্ট বিশ্বাস করবে, মানে ক্লায়েন্ট মনে করবে কি আপনি কিছুই পারেন, কারণ ক্লায়েন্ট এক্সপার্ট চায়, প্রফেশনালদেরকে খোঁজে, যে সব পারে তাকে না। আপনি সকল সার্ভিস ক্লায়েন্টকে পরে দেন, বলেন আমি এগুলো এগুলো পারি জানি, বাট আগেই না, কারণ আপনি নতুন, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, রাইট? সেটা করা যাবে না। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের ফাইবারের ওভারভিউ। ফাইবারে গিগ পাবলিশ করার পর আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছিল, ফাইবার ফ্ল্যাশ কোর্সের 6 নম্বর ভিডিও, গিগ মার্কেটিং। অর্থাৎ আমাদের গিগ পাবলিশ করার পর
15 দিন 1 মাস পরে যদি ইমপ্রেশন কমে যেতে থাকে, তাহলে আমাদের গিগের মার্কেটিং করতে হবে। কিভাবে মার্কেটিং করা উচিত সেটা কিন্তু ওই 6 নম্বর ভিডিওতে বলা আছে। 6 নম্বর ভিডিওটা দেখে নিতে হবে। ওকে, সো কারো কোনো প্রশ্ন আছে কিনা এবার? থাকলে হাত তুলবো। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারি। ওকে, হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বাট যখন গিগ পাবলিশটা যাব এবং ফার্স্ট যে পেজটা আসে সেটাও কমপ্লিট করছি, বাট পরে আর সেভ আর কন্টিনিউ নিচ্ছে না স্যার। ঠিক সব বুঝি নাই কথা। স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট আমার 100% দেখাচ্ছে। হ্যাঁ। পরে আসে গিগ পাবলিশড অপশনটা। হুম। ওখানে এসে আমি আমার টাইটেল ক্যাটাগরি যেগুলি দিতে হয় এগুলো দিছি ফার্স্ট পেজ যেটা। তারপরে যখন সেভ এন্ড কন্টিনিউ অপশনটা আসে সবার নিচে, ওটাই ক্লিক করলে আমি আর পরবর্তী পেজে যেতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করে আপনি যদি দেখা স্যার জি স্যার, থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার। দেন। এই যে স্যার, এখন এখান থেকে যে কন্টিনিউ করবো তাই তো স্যার? হুম। ওই যে নিচে লেখা ক্রিয়েট তারপর কি। স্যার এই যে হ্যাঁ ক্রিয়েট এ গিগ হুম। দিলাম। হুম। এই স্যার এটা আসলো। এখন স্যার আমি আমার কি টাইটেল বসালাম। হ্যাঁ। তারপর স্যার সিলেক্ট ক্যাটাগরি আমি দিলাম স্যার ডিজিটাল মার্কেটিং। সেকেন্ড চয়েসে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সিলেক্ট টাইপ এটা দিলাম স্যার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। প্ল্যাটফর্ম টাইপ স্যার দিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ম্যানেজমেন্ট টুলসে স্যার দিলাম আউটসাইড আর বাফার। ইন্ডাস্ট্রিতে দিলাম স্যার 5টা দিতে হয়: মিডিয়া, এন্টারটেনমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, আর কি শেষে দিয়েছিলাম টেকনোলজি, এগ্রিকালচার, এডুকেশন। ওকে, এরপর স্যার 5টা কিওয়ার্ড এখানে স্যার আমি দিচ্ছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাড স্যার রেডি করে রাখছিলাম। এফবি অ্যাডস ম্যানেজার। ওয়েব রিসার্চ। তিনটাই দিলাম স্যার আপাতত। এরপর সেভ এন্ড কন্টিনিউ দিলে স্যার চলে আসতেছে। কথা বোঝা যাচ্ছে এখন না, সেভের এই বলেন। যে, উপরে যান, উপরে যান, কেন হ্যাঁ যাচ্ছে স্যার, না সেটা বলি। আমি গত ক্লাসে হ্যাঁ ভালো মতো বলছিলাম যে আমাদের অতিরিক্ত কোনো স্পেশাল ক্যারেক্টার, নাম্বার বসাবো না। ওই যেটা এন্ড বসাইছেন, কারো গিগে এন্ড আছে? 1 নাম্বার। 2 নাম্বার ওই যে স্পেস বসাইছেন অতিরিক্ত,
শেষের লাইনে যদি কোনো স্পেস থাকে, মাঝে যদি কোনো অতিরিক্ত স্পেস থাকে, এই যে অ্যান্ড বসান, এগুলো তো স্পেশাল ক্যারেক্টার, এগুলো থাকলে তো হবে না ভাই। আপনি অ্যান্ড লিখতে পারবেন, কিন্তু অ্যান্ড এই কথাটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে থাকে। উইল বি আচ্ছা এর স্যার, পরে জাস্ট একটা স্পেস পারফেক্ট। আছে এখানে দেখেন। জি স্যার। এবার দেন, এগুলো রাখা যাবে না, এগুলো ক্লাসেও জি বলেছিলাম। স্যার। স্যার একটু মিস হয়ে গেছে স্যার, এবার দিব স্যার। দেন, দেখেন এবার গেছে নেক্সটে। জি স্যার, নেক্সটে আসছে। এবার ইস্যু বুঝছেন? জি স্যার, এখানে কি লেখা আসতেছে, অ্যাড স্টক কিছুই মিডিয়া না এগুলো, টু আপনি ইউর। এটা ক্যান্সেল করতে পারেন, কাটেন। নেক্সট। ওই যে ক্রস চিহ্ন আছে, আপনি যেই ক্যাটাগরি গিক দিবেন সেই ক্যাটাগরি গিক অনুযায়ী রিকোয়ারমেন্ট এগুলো, আর কিছুই না। ঠিক আছে, জি স্যার। জি। এবার কন্টিনিউ করতে থাকেন থ্যাংক আস্তে ইউ। আস্তে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সাবিনা ইয়াসমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রথম গিগটা তো পাবলিশ করেছি, এখন পরে যে আরো তিনটা দিতে বললেন, এই তিনটা গিগ দেওয়ার সময় মানে এই গিগে যে যেভাবে যেভাবে সবকিছু দিয়েছি, ক্যাটাগরি, তারপরে টাইটেল, এই টাইটেলও কি আবার নতুন করে দিতে হবে? সবকিছু নতুন থাকবে, ক্যাটাগরি গুলো সেম থাকবে, কারণ আপনি ধরেই নিবেন আগে কোনো গিক পাবলিশই করেন নাই কখনো, সেইভাবে করে তৈরি করবেন। শুধু মানে এই যে ক্যাটাগরিটা ঠিক থাকবে, আর এই যে টেক্সট গুলো স্যার, কিওয়ার্ড গুলো, সব সব কিওয়ার্ড তো সেম এগুলা, দিতেই পারেন। আমার হ্যাঁ কথা কিওয়ার্ড হচ্ছে কি, সেম দিব। আমি জি এমন ভাবে গিকটাকে তৈরি করবো, আমি আগে কিছু করি নাই, তাহলে কিছু কিওয়ার্ড মিলতে পারে, কিছু কিওয়ার্ড মিলবে না, স্বাভাবিক না? আপনি আগে জি যে গিক স্যার। বানিয়েছেন সেটা ভুলে যান যে আগে কোনো গিক বানাইছেন। স্যার তার বেস্ট। একটা সমস্যা, সেটা হচ্ছে যে উনি দেখাইলো ওখানে, তখন আমি কথা বলতে চাইলাম আবার বলিনি। ওখানে যে আমরা যখন আমরা ক্যাটাগরি ই করি তখন তো তিনটা দেই স্যার, কিন্তু ওখানে যখন দিতে যাই তখন তো দুইটা দেখায়। তিনটা আরেকটা, আছে, এটা গিকের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা কোনটা সিলেক্ট করবেন। এটা আছে সাব টাইপ, ক্যাটাগরির পরে আছে সাব টাইপ, যে ওটার আন্ডারে আবার কোনটা। ও ওটার আন্ডারে মানে তিনটা যে আমি দিয়েছি, প্রথম দুইটা উপরে দিয়েছি, আর নিচে সাব একটা টাইপের থাকে, জায়গায় ওই এটা হলো সাব টাইপ। তৃতীয়টা দিব, জি, তৃতীয় নাম্বারটা দিব। জি। আচ্ছা স্যার, ওইভাবেই দিয়েছি, ঠিক আছে ঠিক আছে। ওকে। ওয়াহিদুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা অ্যাক্টিভ থাকার জন্য কি মোবাইল অ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, মানে 5 থেকে 10 মিনিট পর পর রিফ্রেশ করতে হবে। ল্যাপটপে ধরেন জয়েন করলাম না, পুরো দিনে মোবাইলে ঢুকলাম, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ দেখাবে? 5-10 মিনিট পরে রিফ্রেশ না করলে অ্যাক্টিভ দেখাবে না, রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ না করলে কোনো অ্যাক্টিভ দেখায় না। আচ্ছা স্যার, আমি ধরেন একটা গিগ তৈরি করলাম ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে, তারপরে ওই আন্ডারে আরেকটা গিগ তৈরি করলাম, তারপরে বাকি দুইটা আমি ফেসবুক অ্যাডস নিয়ে করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। ইনস্টাগ্রাম ফেসবুক তো রিলিভেন্ট, একই মেটার আন্ডার, মেটার মেটার প্রোডাক্ট এগুলো। ওকে স্যার। স্যার ইন্ট্রো ভিডিও যেটা আছে ওইটাতে এআই ভয়েস দেওয়া যাবে? এআই ভয়েস দেওয়া যাবে, নিজের ভয়েসটা দিতে পারলে ভালো, যেন এআই বোঝা না যায়, রিয়েল যেন মনে হয়। স্যার কাজ সাবমিট কিভাবে করব? এক এক সময় যখন আমি যদি, ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দিবে, ওই অর্ডারে একটা সেগমেন্ট তৈরি হবে, যে মেসেজ যেমন দেয়, অর্ডারেরও এরকম একটা ইনবক্স তৈরি হয়ে যায় অটোমেটিক, যখন অর্ডারটা প্লেস করা হয়। আমরা ওই অর্ডার সেগমেন্টে সবকিছু শেয়ার করতে পারি, আমাদের মেইল লাগলেও সেটা শেয়ার করতে পারি। মেসেজে শেয়ার করতে পারবো না, যখন ক্লায়েন্ট অর্ডার দিবে সেখানে আমাদের কোনো ইনফরমেশন থাকলে, তাহলে আমি ক্লায়েন্টকে বললাম আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিতে, তাহলে আমার মানে তার ইউটিউব চ্যানেল আমাকে অ্যাক্সেস দিবে, তাহলে আমার মেইলে অ্যাক্সেস দিতে হবে না? আমার মেইল জি তাকে স্যার। দিতে হবে না? এটা অর্ডার সেগমেন্টে, অর্ডার সেকশনে দেওয়া যায়। ওখানে যখন আমাদের টাইম উঠতে থাকে, আমরা দেখতে পাই যে টাইম উঠতেছে, যখন আমরা ডেলিভারি করার সময় হয়ে যায়, আমি কি ডেলিভারি করব সেই ফাইলটা অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা ওই মেসেজ সেকশনে দিয়ে ডেলিভারি করে দিই। স্যার আমি তো ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব না, উনি তো আমাকে ইউজার নেম আর শুধু ইমেলটা দিবে, তো আমি সাবমিট কি করব? সাবমিট তো কিছুই করবো না, এখানে সাবমিট কি করবো, ওখানে বলবো প্রজেক্ট ডান, দেন সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিব, শেষ। উনি তো ওনার সাইটে গিয়ে দেখবে, চেক করবে, ওখানে তো কিছু দেওয়ার মতো কিছু নাই, যে জিনিস দেওয়ার মতো আছে সেটা দিব, এটা দেওয়ার কিছু নাই। ধরেন সে এসইও করতে বলছে, আমি তার সাইটে এসইও করে একটা এক্সেল ফাইল করছি, সেই এক্সেল ফাইল ডাটা তাকে দিয়ে দিচ্ছি, ডিজাইন করছি, তাকে একটা ফাইল দিয়ে দিছি, রাইট? এখন ইউটিউব চ্যানেলের অর্গানিক মার্কেটিং করেছি, কি ফাইল দিব এখানে? আমি তো অর্গানিক মার্কেটিং করলাম তাকে, রাইট? কোনো ডাটা থাকলে দিব, না থাকলে দিব না। জি স্যার।
স্যার পাসপোর্ট দিয়ে যদি আমি ভেরিফাই করি তাহলে কিছু চাইবে? না, চাইবে না। সাথে সাথে মানে অ্যাপ্লাই করার সাথে সাথে ওখানে যদি ভেরিফাই করি হুম। তাহলে সময় নিবে বেশি? সময় কি বেশি নিবে কম নিবে এটা ডিপেন্ড করে ওই সার্ভারের উপরে, এটা মুখস্থ বলা যাবে না কখনো। ওকে স্যার। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। হুম। স্যার আমি শপিফাই যদি ধরেন কোনো ক্লায়েন্টের কাজ করি, ওর মানে ক্লায়েন্টের যদি স্টোরটা ডিজাইন করতে বলে, তাহলে আমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টের আন্ডারে অ্যাক্সেস নিতে পারবো ওর স্টোরে? আমার অ্যাকাউন্টে বুঝিনি কথাটা। মানে আমার শপিফাই যে অ্যাকাউন্টটা আছে ওইখানে তো আমার একটা স্টোর আছে, হুম। ওই অ্যাকাউন্টের আন্ডারে কি মানে ক্লায়েন্টের স্টোরের অ্যাক্সেসটা নিব, নাকি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার? যদি নিউ অ্যাকাউন্ট কি করতে হবে তাহলে নিউ অ্যাকাউন্ট করবো, আর আমাদের ট্যাক্সেস দিতে হলে আমাদের ট্যাক্সেস দিব। একই অ্যাকাউন্টের আন্ডারে কয়েকটা স্টোরের অ্যাক্সেস নেওয়া যায় না? যায়, মাল্টিপল অ্যাক্সেস নেওয়া যায়। ওকে স্যার, ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার তো মোবাইলে মানে নেটওয়ার্ক আছে প্রবলেম, তো ওয়াইফাই বা হটস্পট ছাড়া হয় না। হুম। তো এখন কি আমি অন্য কারো মোবাইল দিয়ে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তারপরে আমার মোবাইলে বা ল্যাপটপে লগ ইন করে কাজ করতে পারবো? আপনার ল্যাপটপে লগ ইন করে কাজ করতে পারবেন। হ্যাঁ। আর যদি মানে অন্য কারো মোবাইলে আর কি ডাটা কানেকশন ইয়ে করে হুম। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমার সব ইনফরমেশন দিয়ে হুম। পরে ল্যাপটপে লগ ইন করে কাজ করতে পারবো? হুম। পারবেন। হ্যাঁ, এটাই। থ্যাংক ইউ স্যার। ওকে। তারপরে হচ্ছে মোহাম্মদ মাসুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যখন কোনো ফাইবারে অ্যাকাউন্টে ঢোকার পরে কারো প্রোফাইলের ভিডিও ওপেন করার পর ভিডিওর কর্নারে একটা ফাইবার লোগো দেওয়া থাকে, এটা কি ফাইবার থেকে প্রোভাইড করা হয় নাকি আমরা যখন ভিডিওটা বানাবো তখন এটা আমরা দিতে হবে? ফাইবার ওই লোগো গুলো ফাইবার থেকেই দেয়, ফাইবারের ব্যাচ দেয়, আমরা আমরা দিই না, ওরা দিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। আসসালামু আলাইকুম। ওকে, সো আমাদের কোশ্চেন শেষ। যারা মার্কেট প্লেসে ঢুকি নাই তারা মার্কেট প্লেসে ঢুকবো অবশ্যই। এতে বোঝা যাবে কারা ক্লাসগুলো করছেন, হোমওয়ার্ক গুলো করছেন, সামনের দিনগুলোতে বোঝা যাবে। ঠিক আছে? শুধু শুধু ক্লাসে এসে কি বসেই ছিলেন নাকি আসলে ক্লাস করছেন, বাড়ির ক্লাস করছেন? আমি শুরুর দিকে কথা ক্লাসে বলছিলাম যে মার্কেট প্লেসের ক্লাসের পর মার্কেট প্লেসে ঢুকতে হবে। যারা ঢুকবো না তাহলে বুঝতে হবে ও রেগুলার ক্লাস করে নাই বা হোমওয়ার্ক করে নাই। ওকে, সো আমাদের নেক্সট ক্লাসগুলো যে শিডিউল মতো আছে সেগুলোই হবে, আর যে টপিকগুলো আমাদের বাকি আছে সেগুলো কন্টিনিউ হতে থাকবে। ওকে, তো সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।